ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালায় তোমাদেরকে স্বাগত জানাই। আমি গণেশ পাল, এসএলএসটির বাংলা ক্লাসে। আজকে আমরা আলোচনা করব বাগধারা বা বা বলবো না এবং প্রবাদ প্রবচন। স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে আমরা কিন্তু বাগধারাকে পাচ্ছি না, সরাসরি কিন্তু সিলেবাসে উল্লেখ করা নেই বাগধারা এবং প্রবাদ প্রবচন অধ্যায়টি। কিন্তু যারা 2016 সালের কোয়েশ্চেনটা দেখেছো তারা বুঝতে পারবে যে বাগধারা থেকে কোয়েশ্চেন কিন্তু এসেছে এবং আগামী দিনেও আসবে। এর আগে এসএলএসটিতে বাগধারা এবং প্রবাদ প্রবচন সিলেবাসে উল্লেখ করা ছিল। 2016 থেকে এটিকে সিলেবাসে উল্লেখ করা হয়নি ঠিকই, এবারের সিলেবাসেও কিন্তু উল্লেখ করা হয়নি। তথাপি আমাদের সিলেবাসে না থাকলেও বাগধারা থেকে প্রশ্ন অবশ্যই থাকে। তো স্বাভাবিকভাবেই আমাদেরকে বেশ কিছু বাগধারার অর্থ জানতে হবে। বাগধারা অ্যাকচুয়ালি অন্যান্য কম্পিটিটিভ এক্সামে বাগধারা থেকে বাক্য রচনা করতে হয়, কিন্তু এখানে আমরা বাগধারা থেকে বাক্য রচনা করার কোনো সুযোগ নেই, কারণ এটা এমসিকিউ এক্সাম। আমাদের করতে হবে কি, একটি বাগধারার সঠিক মানে কোনটি সেটিকে খুঁজতে হবে। এক একটি বাগধারার 4টি করে অর্থ দেওয়া থাকবে। সেই অর্থটির 4টি বাগধারার মধ্যে কোন অর্থটি সঠিক সেটা আমাদেরকে চয়েস করতে হবে। আচ্ছা, এবারে 2016 সালে একটি বাগধারা পড়েছিল চক্ষু দান করা, একটাই কোশ্চেন ছিল। তো চক্ষু দান করা এই বাগধারাটি যে ধরনের উত্তর রেখেছিল, মানে অপশান রেখেছিল, সেই অপশান থেকে ভুল করার সম্ভাবনা প্রবল ছিল। অতএব আমরা বুঝতে পারছি যে সকল বাগধারাগুলোর অর্থ আমরা এমসিকিউ থেকে অর্থাৎ অপশান থেকেও চিনতে পারবো না। ধরা যাক বললো যে লেফাফা দুরস্ত, কি বললাম, লেফাফা দুরস্ত, এরকম একটা বাগধারা আছে। বললো যে শসে মীরা, এরকম একটা বাগধারা আছে। তো এই যে বাগধারাগুলো, যেগুলো আমরা সহজে এর মানে অপশান থাকলেও বুঝতে পারবো না, সেইগুলোকে বেশি করে নজর দিতে হবে এমসিকিউ এর জন্য। কারণ এমসিকিউ পরীক্ষাতে অপশানের মধ্যে উত্তর আছে, তাহলে উত্তরটি যদি আমাদের কিছুটা জানা থাকে, দেখা যাচ্ছে যে ডুমুরের ফুল, এই বাগধারাটির অর্থ যদি কেউ না জেনেও থাকে, অপশান দেখলে সে বুঝতে পারবে এটা অদৃশ্য বস্তু, এটাই ডুমুরের ফুল হবে, কিন্তু জিজ্ঞাসা করলে হয়তো ভুলে গেছে। কিন্তু এসএসসি পরীক্ষাতে, এসএলএসটি এক্সামেতে আমরা কিন্তু দেখতে পাবো যে এমন কিছু বাগধারা চয়েস করবে, যে বাগধারাগুলো থেকে আমরা আসলে অপশান দেখেও চিনতে পারবো না। তা না হলে তো কোশ্চেনটার কোনো অর্থ হয় না। যদি অপশান দেখে কোশ্চেনটা খুব ইজিলি চেনা যায়, চাঁদের হাট, এটা 9-10 থেকে আমরা সবাই জানি, গুণী ব্যক্তির একত্র সমাবেশ। কিন্তু চাঁদের হাটটা তো দেবে না, মানে দেবে না মানে দেওয়াটা ভালো প্রশ্ন হবে না। এমন কিছু বাগধারা থাকবে, দিতেও পারে, না দেওয়ার কিছু নেই। সব কোশ্চেনই যে খুব আনকমন হবে, খুব কঠিন হবে তা না, কমন কোশ্চেনও থাকবে অবশ্যই। তো আমাদেরকে অর্থটুকু জানতে হবে বাগধারার। বাক্য রচনা করার জন্য এসএলএসটি এক্সামেতে সেই সুযোগ কিছু নেই, কিন্তু আমার যে স্টাডি ম্যাটেরিয়ালটা থাকছে এটা কিন্তু বাক্য রচনা সঙ্গে নিয়ে রয়েছে। এইবারে যদি খুব বুদ্ধিদীপ্ত কোশ্চেন করে, খুব ইন্টেলেকচুয়াল কোশ্চেন করে, তাহলে কিন্তু তোমাকে বাক্য রচনা থেকেও বাগধারার প্রশ্ন দেওয়া সম্ভব। আমি বলছি দেওয়া সম্ভব, কেননা একটি বাগধারার সঠিক বাক্য রচনা কোনটি, এটা থেকে প্রশ্ন হতে পারে। তো বাগধারা দিয়ে বাক্য রচনা করার একটা নির্দিষ্ট নিয়ম আমরা শিখে নেব। এরপরে হচ্ছে আমাদের উদ্দেশ্য শুধু এক্সামটা ক্লিয়ার করা নয়। তোমরা জানো 10 নম্বরের ডেমনস্ট্রেশন আছে। এটা পাবলিক সার্ভিস কমিশনের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সাম নয় যে তোমাদের পরীক্ষাটা পাশ করলে এই সাবজেক্টটাকে নিয়ে আর তোমার কোনো দায়িত্ব নেই, সাবজেক্টটা ক্লিয়ার হয়ে গেল। ধরা যাক তুমি যদি সিভিল সার্ভিস দাও, মিসলেনিয়াস দাও, ক্লার্কশিপ দাও, তাহলে এই পরীক্ষাগুলোয় কি বাংলা থেকে তোমাকে কোনো আর যাচাই করা হবে? হবে না। মেন রিটেন এক্সামে যেটুকু ছিল সেটুকুই। কিন্তু তোমরা দিচ্ছ টিচিং এক্সাম, তো টিচারদের জন্য অবশ্যই তোমাকে পড়াতে হবে, 10 নম্বরের জন্য পড়াতে হবে। ধরা যাক তোমাকে বললো যে আপনি বাগধারা অধ্যায়টি কিভাবে পড়বেন, কারণ বাগধারা মাধ্যমিকে থাকে,
এখন মনে হচ্ছে মাধ্যমিকেও বাগধারাটা নেই, আমার স্মৃতি তাই বলছে বাগধারা ব্যাপারটি মাধ্যমিকে এখন নেই। কিন্তু দেখো, এখন নেই, আগে ছিল, আগামী দিনও আবার আসবে। কাজেই বাগধারা জিনিসটা ব্যাকরণের একটা মূল উল্লেখযোগ্য জায়গা। কাজেই বাগধারা তোমাকে পড়াতে দিল, তুমি কিভাবে তার বাক্য রচনা করবে। একটি বাগধারার সঠিক বাক্য রচনা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে এই যে অকাল কুষ্মাণ্ড, এই বাগধারাটার মানে যে অপদার্থ, এই অপদার্থ কথাটাকে বন্ধনীর মধ্যে লিখতে হবে। কিন্তু বন্ধনীর মধ্যে লেখার পরে বাক্যটা আমাকে তৈরি করতে হবে এমন ভাবে যেখান থেকে অপদার্থতা ব্যাপারটি প্রতিষ্ঠা করা যায়। অর্থাৎ আমি বলতে চাইছি, নীতিশের মতো অকাল কুষ্মাণ্ডকে রক্তদান শিবিরের গুরুদায়িত্ব দিও না, সবকিছু ভেস্তে যাবে, এটা বললাম। আর একটা বাক্য বলছি, নীতিশের মতো অকাল কুষ্মাণ্ডকে দিয়ে, নীতিশের মতো অকাল কুষ্মাণ্ডকে রক্তদান শিবিরের দায়িত্ব দিও না। নিখিলের মতো অকাল কুষ্মাণ্ডকে রক্তদান শিবিরের দায়িত্ব দেওয়া যায় না। তাহলে নীতিশ কি বুঝলাম কি করে? শুধু যদি এটুকু বলতাম নীতিশের মতো অকাল কুষ্মাণ্ডকে রক্তদান শিবিরের দায়িত্ব দেওয়া যায় না, তাহলে বা নীতিশের মতো অকাল কুষ্মাণ্ডকে ডেকে এনে কোনো লাভ নেই। হ্যাঁ, তো নীতিশের এই অপদার্থতাটা কি প্রতিষ্ঠা পেল? খুব একটা পেল না, খুব একটা পেল না। তাই বলছি যে রক্তদান শিবিরের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে একজন সচেতন কার্যক্ষম ব্যক্তি দরকার, সেখানে একজন অকাল কুষ্মাণ্ডকে দিয়ে হয় না। এই অকাল কুষ্মাণ্ড শব্দটির অর্থটি যেন বাক্যের মধ্যে খুব সুন্দর করে প্রতিষ্ঠা পেতে পারে। এটি হচ্ছে আমাদের বাগধারা দিয়ে বাক্য রচনার প্রধান শর্ত। আর উদাহরণ দেখো, বুঝতে পারবে। আক্কেল গুরুম, হতবুদ্ধিতা। সীমন্তের মতো এমন বুদ্ধিমান ছাত্রের ফেল করার খবর শুনে আমার তো আক্কেল গুরুম। হ্যাঁ, তার মানে কি, এই হতবুদ্ধিতা ব্যাপারটা গোটা বাক্যটা যেন ক্যারি করতে পারে। একটি ভালো ছাত্র, সে ফেল করে গেছে, কাজেই আমি তো হতবুদ্ধি, অবাক হবই, এরকম। তাহলে দেখো নেক্সট কি রয়েছে, ইচড়ে পাকা। আমরা জানবো, এটা অসুবিধা হবে না অপশান পেলে, অকালপক্ষ আমরা পারবো। দেখো কান পাতলা, এটি কিন্তু অপশান পেলেও কিন্তু আমাদের বিপদ আনতে পারে, অপশান পেলেও কিন্তু বিপদ আনতে পারে। অনেকে কান পাতলা মানে আমরা জানি না। কান পাতলা মানে বললো যে হয়তো শুনে মনে রাখে না, শুনে কাউকে বলে দেয়, নিজের মধ্যে রাখতে পারে না। এই অপশানগুলো যদি থাকে, কান পাতলা শব্দটির মধ্যে যে অপশানগুলো থাকে, ভালো শুনতে পায় না, এক শুনতে আর এক শোনে, শুনে মনে রাখে না, বা শুননার সঙ্গে সঙ্গে কাউকে বলে ফেলে, এই ধরনের যদি অপশান ক্রিয়েট করে, আমরা কিন্তু বিপদে পড়তে পারি। অত্যধিক বিশ্বাস পরায়ণ, কান পাতলা হচ্ছে যে যেটা বলল সেটা বিশ্বাস করে নিল, যাচাই না করার অভ্যাস থেকে যে সমস্যা, যে স্বভাবটা তৈরি হয়, সেটা হচ্ছে কান পাতলা। তাহলে এই এই বাগধারাটি পরীক্ষায় এলে, আর আমি যেরকম বললাম এরকম ভ্যারাইটি যদি অপশন ক্রিয়েট করে, তাহলে কিন্তু সমস্যা করতে পারে আমাদেরকে। এটাই বাগধারা থেকে খেয়াল রাখতে হবে। কেউকেটা, কেউকেটা শব্দটি কিন্তু আমরা আলটিমেট চর্চা না করে গেলে পারবো না। গণ্যমান্য ব্যক্তি, যদিও কেউকেটা মানে হচ্ছে তুচ্ছার্থে গণ্যমান্য। আজকে কি কোনো কেউকেটা আসছেন নাকি? সব পরিষ্কার টরিষ্কার হয়েছে দেখছি, রাস্তাঘাটে ব্লিচিং ছড়ানো হচ্ছে দেখছি, কোনো কেউকেটা আসছেন নাকি? তো নেতা মন্ত্রী এই ধরনের ব্যক্তিত্বদেরকে আমরা ভয়ে ভক্তি করি, ওপর দিয়ে সম্মান করি। কেউকেটা হচ্ছে মান্যতা দিচ্ছি, কিন্তু একটু তুচ্ছ ভাব রয়েছে, একটু ব্যঙ্গ ভাব রয়েছে, সেটি গোপন রয়েছে, কিন্তু ওপরে মান্যতা দিচ্ছি, এমনই হচ্ছে কেউকেটা। তারপরে চলে এসো গড্ডলিকা প্রভাব। আমরা সবাই জানি যে একই ধাঁচে সকলের এগিয়ে যাওয়া, অন্ধ অনুকরণ, এটা আমরা পারবো হয়তোবা। তারপর কি রয়েছে দেখো, গৌরচন্দ্রিকা মানে ভূমিকা আমরা পারবো, চক্ষুশূল মানে পারবো, জিলিপির প্যাঁচ হচ্ছে কুটিল ব্যক্তি, পারবো। এখন দেখো ধনুক ভাঙা পণ, এই পণটি হচ্ছে কঠিন প্রতিজ্ঞা। কঠিন প্রতিজ্ঞা আমরা হয়তো
না পারলেও পারতে পারে। আচ্ছা, অন্ধের যষ্টি, এটা কি হচ্ছে? যষ্টি শব্দের মানে কি? যষ্টি শব্দের মানে হচ্ছে লাঠি। যষ্টি শব্দের মানে হচ্ছে লাঠি। বানানটা দেখো, অন্তস্তজ মূর্ধন্যষটয় হর্ষই। যষ্টি শব্দের মানে হচ্ছে লাঠি। তাহলে অসহায়ের শেষ সম্বল, অন্ধ মানুষের সম্বল কি? লাঠি। অন্ধের যষ্টি তাহলে অসহায়ের একটি সম্বল হচ্ছে অন্ধের যষ্টি। নেক্সট, ডুমুরের ফুল আমরা অপশন দেখতে পেলেই পারবো যে দুর্লভ দৃশ্য, দুর্লভ বস্তু বা অদৃশ্য বস্তু যা দেখা যায় না, এটা অসুবিধা হওয়ার কথা নয়। সাপে নেউলে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু কিন্তু অন্য চিন্তা চমৎকারা এই বাগধারাটি বাই চান্স দিল, দিয়ে 4টা অপশন দিল, আমাদের কি খুব সহজ হবে কোশ্চেনটা? হবে না। অন্য চিন্তা চমৎকারা এই বাগধারাটিকে অপশন দিলেও কিন্তু আমরা চিনতে পারবো না, কারণ এটি ততটা সহজ নয়। অন্য চিন্তা চমৎকারা হচ্ছে যে সমস্ত মানুষজন শুধুমাত্র নিজেদের জীবিকার জন্য, পেটের জন্যই চিন্তিত, আর কোনো চিন্তা তারা করে না। এবার কি মনে হচ্ছে সবাই তো তাই করে? না, সবাই তাই করে না। যে মহাকাশচারী সে শুধু পেটের জন্য চিন্তা করে, ওইটুকুই তার উদ্দেশ্য নয় জীবনের। যে যে হচ্ছে গিয়ে একজন সমাজ সংস্কারক, তার নিজের ব্যক্তিগত ক্ষুধা মেটানোটা এটা তার উদ্দেশ্য নয়। অন্য চিন্তা চমৎকার কতটা তার জন্য প্রযোজ্য নয়। একজন একজন মহাকাশচারী, একজন সায়েন্টিস্ট, একজন সমাজ সংস্কারক, হ্যাঁ, একজন লেখক, এই এই সমস্ত দিক যারা পৃথিবীর অগ্রগতির জন্য চিন্তা করছে, লেখা দিয়ে হোক, শিল্প দিয়ে হোক, বিজ্ঞান দিয়ে হোক, দর্শন দিয়ে হোক, যে সমস্ত মানুষ, যে সমস্ত ব্যক্তিত্ব তোমার জীবনের ঊর্ধ্বে গিয়ে, প্রয়োজনগুলোর ঊর্ধ্বে গিয়ে, নিত্য প্রয়োজনগুলোর ঊর্ধ্বে গিয়ে পৃথিবীর দীর্ঘায়ুর জন্য কিছু কাজ করে যাচ্ছেন, তারা তো অন্য চিন্তা চমৎকারের মধ্যে পড়েন না। তো অন্য চিন্তা চমৎকার হচ্ছে যারা শুধু রুজি রোজগারের জন্য ব্যস্ত, নিজের পেট ভরানোর জন্য ব্যস্ত, সেইটা। তাহলে সেটা তো একজন পশুও করে। একটা পশুও তো খাদ্যের সংস্থান করে, বাসস্থানের সংস্থান করে, নিরাপদ আশ্রয়ের সংস্থান করে। একটা মানুষও যদি সেটুকু করে, তাহলে মানুষের সঙ্গে পশুর আলটিমেট পার্থক্য তাহলে দাঁড়ায় কি? দাঁড়াচ্ছে না। একটা শ্রেণীর মানুষ আছে পৃথিবীর অগ্রগতির জন্য, দীর্ঘায়ুর জন্য, তারা নিজের ক্ষুধা নিবৃত্তির অনেক সামনে গিয়ে কিছু কাজ করছেন। এটা অন্য চিন্তা চমৎকারা নয়। অন্য চিন্তা চমৎকার হচ্ছে গড়পড়তা সাধারণ মানুষের যে চিন্তা, অর্থাৎ পেটের চিন্তায় যারা অস্থির, এটা এমন একটি অর্থ ক্যারি করছে। আকাশ কুসুম কল্পনা আমরা পারবো হয়তো। আক্কেল সেলামি না পারলেও পারতে পারে যদি চর্চা না থাকে। এমন কিছু অপশন ক্রিয়েট করে দেবে, আক্কেল সেলামি বলতে তুমি বুঝতে পারবে না কি। আক্কেল সেলামি হচ্ছে বোকামির দণ্ড। বোকামি মানে আমার কারোর গাড়ি চালাতে গেলাম, ঝোঁক করে দিয়ে ধাক্কা মেরে দিলাম, নিজের ক্ষতি হলো, টাকা পয়সা নষ্ট হলো, তো এটা একটা বোকামি, নিজের ক্ষতি করা, না বুঝে বোকামির জন্য নিজের ক্ষতি করা, এটাকে বলা হচ্ছে আক্কেল সেলামি। এরকম একটি সেন্স রয়েছে ওখানে। দেখো, আষাঢ়ে গল্প আমরা এটা হয়তো পারতে পারি, কিন্তু আষাঢ়ে গল্প মানে খুব দীর্ঘ গল্প বললে হবে না, অবাস্তব কাহিনী। তবু এটা আমাদের চেনা। উত্তম মধ্যমকে আমরা অপশন দিলে চিনতে পারবো, প্রহার। শাঁখের করাত চিনতে পারবো। এসপার ওসপার কিছু একটা সমাধান আমরা বলে থাকি, এটাও আমরা চিনতে পারবো অপশন পেলে। তবু এগুলোকে দেখবে নিশ্চয়ই, এগুলো খুব বাছাই করা বাগধারা, এগুলোকে দেখে রাখবে। এসপার ওসপার মানে ভালো মন্দ কিছু একটা চরম নিষ্পত্তি, আমাদের দরকার কিন্তু বেসিক্যালি এই পর্যন্ত। এবার বললাম যে বাক্য যদি অপশন দেয় কোন বাক্যটা সঠিক, তাহলে কি বুঝতে হবে? তাহলে বুঝতে হবে যে উত্তম মধ্যম মানে প্রহার। তো প্রহার কথাটা যেন খুব সুন্দর করে এখানে এস্টাবলিশ করা যায়, বা আক্কেল সেলামি মানে যে বোকামির দণ্ড, এটা যেন খুব সুন্দর করে এস্টাবলিশ করা যায়। সেক্ষেত্রে এই মানেটি লেখা রয়েছে, এটির ওপর আমি নির্ভরশীল হব না। মানেটি লেখা থাকবে কিন্তু নির্ভরশীলতা থাকবে না। বাক্যটি স্বতন্ত্র শক্তি নিয়ে, বাক্যটি স্বতন্ত্র শক্তি নিয়ে এই বোকামির দণ্ড বিষয়টাকে প্রতিষ্ঠা দেবে। পরের দামি ঘড়ি নিয়ে এত বাবুয়ানা কেন, হারিয়ে ফেললে বহু টাকা আক্কেল সেলামি দিতে হবে। অর্থাৎ অর্থটি লেখা আছে বলে
বাক্যটি কিন্তু নিজের পায়ে দাঁড়াবে না এটা নয়, বাক্যটি ওই অর্থ সাহায্য না নিয়ে নিজের পায়ে দাঁড়াবে। তার জন্যই বাক্যটি অর্থকে বন্ধনীর মধ্যে রাখা হয়েছে। দিতে হয়, কিন্তু বাক্যটি ওর ওপর নির্ভর করে থাকবে না, বাক্যটি কিন্তু সম্পূর্ণভাবে নিজের দায়িত্বে ওই বোকামির দণ্ড ভাবনাটাকে ক্যারি করতে পারবে। তারপরে দেখো কি রয়েছে, কই মাছের প্রাণ অত্যন্ত কষ্ট সহিষ্ণু, আমরা জানি, আর এটা পারতে পারি, অপশন পেলে আমরা পারবো। এবার দেখো কলুর বলদ, কলু হচ্ছে তেল ঘানি, তেল ঘানিতে গরু, বলদ গরু ঘুরে 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 ঘানি পাক দেওয়ায়, তাহলে কলুর বলদ হচ্ছে পরচালিত ব্যক্তি। আর এরকমই একটা বাগধারা থাকবে চিনির বলদ, চিনির বলদ, যার মানে তুমি লিখতে পারো ভারবাহী কিন্তু ফলভোগী নয়, কিছুটা এরকম কিন্তু সম্পূর্ণ এক নয়। ভারবাহী মানে ভার বহন করে চলে কিন্তু সে ফল পায় না, সুফল পায় না, একজন কৃতদাস। সে কি করে, সে একজন সভ্যতার নিচু স্তরের মানুষরা, প্রান্তিক মানুষরা সভ্যতার ধারক, কিন্তু সভ্যতার উৎকর্ষ জিনিসগুলো তাদের জন্যে থাকে না। তো এটা চিনির বলদ, একজন সাধারণ কর্মচারী, চিনির বলদ, যে ভার বহন করে কিন্তু ফল ভোগ করে না। তাহলে কলুর বলদ হচ্ছে পরচালিত ব্যক্তি, কেননা তেল ঘানিতে যেভাবে বলদটি ঘুরে 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 তেল বার করে, এটা হচ্ছে কলুর বলদ। কেচে গন্ডুস আমরা অর্থ পেলেও কিন্তু পারবো না, কারণ বাগধারাটি দেখে আন্দাজে খুব ভালো মিনিং করা সম্ভব নয়। যখন যিনি কোয়েশ্চেন করবেন তিনি কিন্তু একজন এক্সপার্ট, স্বাভাবিকভাবেই আমাদের ফাঁদে ফেলা যেতে পারে এমন কিছু অপশন তিনি তৈরি করতে পারেন। তো কেচে গন্ডুস মানে হচ্ছে নতুন করে কোনো কিছু শুরু করা। আমরা দীর্ঘদিন কোনো চর্চা ছেড়ে দিয়েছি, আবার কেচে গন্ডুস করতে হচ্ছে বিশেষ কোনো প্রয়োজনে, পরীক্ষার প্রয়োজনে 10 বছর পর আবার নতুন করে এই বইগুলো পড়তে হচ্ছে, কেচে গন্ডুস করতে হচ্ছে। তো কেচে গন্ডুস হচ্ছে নতুন করে শুরু করা। চাঁদের হাটটা আমরা জানি গুণী ব্যক্তির একত্র সমাবেশ। ক্ষয়ের খাঁ, দেখো এই ধরনের বাগধারাগুলো একটু একটু খেয়াল করতে হবে, যার মানেটা আন্দাজ করা একটু মুশকিল। ক্ষয়ের খাঁ হচ্ছে তোষামুদে, অর্থাৎ ছত্রধারী, ছাতা ধরা কিছু, ধামা ধরা কিছু ব্যক্তি থাকে, ধামাধারী বা ধামা ধরা, ধামা কি ঝুড়ি। তো কারোর কাছে একজন কর্মী হিসাবে যে ধামা ধরে থাকে, তার যা বলে তাতেই হ্যাঁ দেয়, ঠিক কিনা, ঠিক ঠিক ঠিক, এই যে ধামাধারী ছিল তাদের কি বলা হচ্ছে, যে ক্ষয়ের খাঁ, তোষামুদে। 27 নম্বরটা দেখো ঠোঁট কাটা, এই কোশ্চেনটার যে মানে, এই বাগধারাটির যা মানে সেটা কিন্তু আমরা অসুবিধায় পড়তে পারি। ঠোঁট কাটা, ঠোঁট কাটা মানে হচ্ছে স্পষ্ট বক্তা, যিনি নিজের সত্যিটাকে বলতে পারেন, বলার সাহস রাখেন, মেরুদণ্ড সোজা করে সত্যিটাকে বলতে পারেন, স্পষ্ট কথা বলতে তার অসুবিধা হয় না। ঠোঁট কাটা যাকে বলা হচ্ছে স্পষ্ট বক্তা। সব বাগধারা কিন্তু আন্দাজে সম্ভব নয়, কারণ বাগধারার একটা বিশিষ্ট অর্থ আছে। দেখবে বাগধারা অধ্যায়টি বামনদেব চক্রবর্তীর বইতে লেখা আছে বিশিষ্টার্থক শব্দগুচ্ছ, অর্থাৎ বাগধারাগুলো একটা বিশেষ অর্থ বহন করে চলে। স্বাভাবিকভাবেই আমাদের চলে আসে ভিন্ন ভিন্ন, কিন্তু কিছু কিছু বাগধারার ক্ষেত্রে এই বিশেষ অর্থটি আমাদেরকে নজর না দিলে সম্ভব হবে না। তাসের ঘর, ক্ষণস্থায়ী, এটা হয়তো আমরা পারতে পারি। নখদর্পণ পারতে পারি। দেখো তীর্থের কাক, তীর্থের কাকটা কিন্তু জানতে পারি আমরা, কিন্তু না জানলে সহজে সম্ভব নয় আন্দাজ করা। দীর্ঘ প্রত্যাশী ব্যক্তি। অহিনুকুল সম্পর্ক মানে সাপে নেউলে একই ব্যাপার পারবো, বা আদায় কাঁচকলায় একই দেখো রয়েছে। অহিনুকুল সম্পর্কের মধ্যে আদায় কাঁচকলায় বলা যায় বা সাপে নেউলেও বলা যায়, একই বাগধারা একই সেন্স। নেক্সট কি রয়েছে অষ্টরম্ভা। রম্ভা মানে হচ্ছে কলা, অষ্টরম্ভা কথাটা কি বলতে চাইছে, ফাঁকি, অর্থাৎ কাজের কাজ কিছু নয়, আসল জায়গাটা কিন্তু অষ্টরম্ভা, ফাঁকি। ভালো বাগধারা করতে হবে। আক্কেল সেলামি রিপিট হয়েছে। নেক্সট হচ্ছে 18 মাসে বছর, দীর্ঘসূত্রতা, এটা আমরা পারবো। তারপর কি বলেছি, আষাঢ়ে গল্প রিপিট হয়েছে।
আতে ঘা পারতে পারি আমরা। আচ্ছা, ইঁচড়ে পাকা, অকালপক্ষ বা অকালে পেকে যাওয়া, এটাও পারবো আমরা। দেখো নেক্সট হচ্ছে উভয় সংকট পারবো। একা একশো, একটু মানেটা খেয়াল করো, অপ্রতিহত ক্ষমতাশালী। যদিও এটা এই মানেটা এক্স্যাক্টলি এটাই তা নয়, কিন্তু অনেক সময় ভিন্ন বইয়েতে ভিন্ন কিছু থাকবে, সেন্সটা একই থাকবে। ওজন বুঝে চলা, এটা আমরা পারবো, যে শক্তি অনুসারে এগিয়ে যাওয়া, যতটা ক্ষমতা তত দূর পর্যন্ত এগিয়ে যাওয়া। নেক্সট রয়েছে দেখো কি, মামার বাড়ির আবদার, অযৌক্তিক দাবি, এটা অপশন পেলে আমরা পারবো, কিন্তু কড়াই গন্ডাই এটাও আমরা অপশন পেলে পারতে পারি পুরোপুরি। কেউ কেটা বললাম তুচ্ছার্থে গণ্যমান্য, শুধু গণ্যমান্য বললে কিন্তু ঠিক হয় না, বলতে হবে তুচ্ছার্থে গণ্যমান্য কেউ কেটা। তারপরে চলে এসো 44-এরটা দেখো, গদাই লস্করি চাল। গদাই লস্করি চাল হচ্ছে অতি মন্থর গতি। এবার এই চাল শব্দটি আমাদের মনে হতে পারে যে বিশেষ কোনো পদক্ষেপ, চাল মানে বিশেষ কোনো পরিকল্পনা, এই রকম কোনো অপশন ক্রিয়েট করতে পারে। যদি এই ধরনের কোনো অপশন ক্রিয়েট করে তাহলে খেয়াল করতে হবে সেটা কিন্তু হবে না। গদাই লস্করি চাল হচ্ছে তোমার অতি মন্থর গতি। আচ্ছা, তারপরে কি রয়েছে, ঘোড়ার ডিম করতে হবে, অলিক বস্তু, যেটা ডুমুরের ফুলের মতোই দুর্লভ বস্তু বা অলিক বস্তু, কারণ ঘোড়ার ডিম সোনার পাথর বাটি, কাঁঠালের আমসত্ত্বের মতোই। চোখে চোখ রাখা, চোখে চোখ রাখা বা আচ্ছা চোখে চোখে রাখা, বেশ, চোখে চোখে রাখা মানে সতর্ক দৃষ্টি রাখা, এটা আমরা হয়তো অপশন পেলে খুঁজে পেতে পারি। তারপর দেখো রয়েছে চুনোপুঁটি, এই জায়গাটা একটু ঠিক করে নাও, চুনোপুঁটি। চুনোপুঁটি হচ্ছে নগণ্য ব্যক্তি, নগণ্য ব্যক্তি চুনোপুঁটি, আমরা বুঝতে পারবো, অপশন পেলে বুঝতে পারবো। আর বাক্যের মতো দেখে কি হবে, বাক্যের মতো বাক্যটাকে এক্স্যাক্টলি করলে কি হবে, যে আমাদের মতো চুনোপুঁটিদের কথা কে বা মনে রাখে, অর্থাৎ চুনোপুঁটি মানে যে নগণ্য, এই নগণ্যতা যেন বাক্য ক্যারি করতে পারে। যদি বলতাম যে আমি তো একটা চুনোপুঁটি, তাহলে কিন্তু বাক্যটি সম্পূর্ণ হয় না। আমি চুনোপুঁটি বলতে কি পালোয়ান নাকি পালোয়ান নই, মোটা না রোগা, ফর্সা না কালো, লম্বা না বেটে, ক্লিয়ার না। আমরা জানি চুনোপুঁটি, তাই মনে হচ্ছে হ্যাঁ ক্লিয়ারই তো, না কিন্তু ক্লিয়ার না। আমি একজন চুনোপুঁটি বললে কিন্তু বোঝায় না যে আমি কি, কিন্তু এখানে কি বলছে, আমাদের মতো চুনোপুঁটিদের কথা কে বা মনে রাখে, তার মানে কেউ মনে রাখে না, এক্ষেত্রে নগণ্যতাটাকে প্রতিষ্ঠা দেওয়া গেল। নেক্সট দেখো, ছেলের হাতে মোয়া, অর্থাৎ সহজে পাওয়া কোনো জিনিস, সহজে পাওয়া কোনো জিনিস করতে পারো, এটা খেয়াল রাখবে। তারপরে চলে আসছি আমরা, কি বলছি, যে জগা খিচুড়ি। জগা খিচুড়ি হচ্ছে বিসদৃশ মিশ্রণ, বিসদৃশ মিশ্রণ, যেটাকে আমরা বলতে পারি যে ব্রজবুলি ভাষা। ব্রজবুলিতে কি বলেছিলাম, যে ব্রজবুলি হচ্ছে এক ধরনের কৃত্রিম কাব্য ভাষা, বাংলা, মৈথিলি, হিন্দি ভাষার মিশ্রণে একটা কৃত্রিম কাব্য ভাষা, তাকে বলছি ব্রজবুলি। তো এই ব্রজবুলি যাকে আমরা বলছি জগা খিচুড়ি বা বিসদৃশ মিশ্রণ, বিসদৃশ মানে সাদৃশ্য নেই এমন একটি মিশ্রিত অবস্থা, তাকে বলছি জগা খিচুড়ি। জলের আলপনাকে করবে ক্ষণস্থায়ী, জলের আলপনাকে আমরা কি বাক্য কি মানে করব, মানে করব ক্ষণস্থায়ী। জলের আলপনা একে আমরা করব ক্ষণস্থায়ী, হয়েছে। জলের আলপনাকে বলবো ক্ষণস্থায়ী, মানে সে একদমই কেনা জানে অম্বু বিম্ব, অম্বু মুখে সদ্যপাতি, সদ্য পতিত হতে পারে, সদ্য শুকিয়ে যেতে পারে, তাই যে জলের আলপনা। আচ্ছা, টনক, আচ্ছা টইটুম্বুর, টইটুম্বুর মানে অবশ্যই কানায় কানায় পূর্ণ, যেটা কড়াই গন্ডাই, যেটা আমরা বলতে পারি সেটাও পরিপূর্ণতা, টইটুম্বুর মানেও হচ্ছে পরিপূর্ণতা। টনক নড়া, এটাকে এটাকে করবে চৈতন্য হওয়া, চৈতন্য হওয়া, টনক নড়াটাকে বলবে চৈতন্য হওয়া। চৈতন্য শব্দটি কোথা থেকে এলো, চেতনা থেকে এলো। চৈতন্য হচ্ছে চেতনা, মানে আমাদের চেতনা হচ্ছে একটা
আমরা সচেতন হয়ে গেলাম, এটা হচ্ছে টনক নড়েছে। হ্যাঁ, অনেকবার কেউ ফেল করার পরে এবার তার টনকটি নড়েছে যে এর পরে কি হবে। তো সেটা হচ্ছে টনক নড়া, মানে চৈতন্য হওয়া, মানে চেতনায় সে তার চেতনাটা ধরা পড়ছে। নেক্সট হচ্ছে কি ঠুঁটো জগন্নাথ, এটাকে করবে ঠুঁটো জগন্নাথ। হ্যাঁ, এটাকে করো ঠুঁটো জগন্নাথ, অর্থাৎ নিষ্কর্মা হয়ে বসে থাকা। আমরা যেরকম বলি যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, ঠুঁটো জগন্নাথ, এগুলো কাছাকাছি একই অর্থ বহন করে। তো ঠুঁটো জগন্নাথ হচ্ছে নিষ্কর্মা হয়ে বসে থাকা। আমরা এটাকে করবো দেবো কি না, ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকলে পেট চলবে না, কাজে হাত লাগাতে হবে। তো ঠুঁটো জগন্নাথ শব্দটির মধ্যে যে নিষ্কর্মতা বা নিষ্কর্মা ভাবটি আছে, সেটি কিন্তু বাক্যের মধ্যে ঠিক মতো করে এস্টাবলিশ করা দরকার। তা না হলে কিন্তু বাক্যটি, বাগধারাটি যথার্থ বাক্য হয় না। আচ্ছা, এগুলো রিপিট হয়েছে। ঠোঁট কাটা ডুমুরের ফুল। নেক্সট হচ্ছে ঢাকের বায়া, করবে এটা। ঢাকের বায়া হচ্ছে নিষ্কর্মা সঙ্গী, যে সঙ্গী হিসাবে পাশে পাশে ঘুরে বেড়ায় ছায়া সঙ্গীর মতো, কিন্তু সে কোনো কাজেই লাগে না। ঢাকের বায়া যেমন তাকে রাখতে হয় বলে রাখা, ঠিক তেমনি নিষ্কর্মা সঙ্গী শুধু থাকতে হয় বলে থাকা, কোনো কাজে লাগে না। এই যে দেখো, গিরিশবাবু পরিশ্রম করলে কি হবে, তার ঢাকের বায়া মহেশ খায় দায় আর নাক ডাকিয়ে ঘুমায়। অর্থাৎ তার সঙ্গে যে থাকে, তার পরিবার আর একজন যে থাকে, সে কি করছে, সে কোনো কাজের নয়, একদিকে কাজ করে, একদিক আর একজন শুধুমাত্র ভোগ করে বা অপচয় করে। তারপর চলে আসি তাসের ঘর, এটা আমরা পেয়েছি। দুমুখো সাপ, এই বাগধারাটি খুব ভালো। দুমুখো সাপ হচ্ছে দেখো যে যার কাছে যেমন তার কাছে তেমন। দুমুখো সাপ কিছুটা বরের ঘরের পিসি কনের ঘরের মাসি, এই ধরনের বাগধারার মতো, একই অর্থের কাছাকাছি। বরের ঘরের পিসি এবং কনের ঘরের মাসি, এই ধরনের অর্থ হচ্ছে দুমুখো সাপের, যেটা আমরা অপশন পেলে কিছুটা বুঝে নিতেও পারবো। তারপরে দেখো দু নৌকায় পা, দুদিকে রক্ষা। দুদিক রক্ষা করতে গেলে যেটা হয়, একটা সময় মাঝখানে একটা বিপদ চলে আসে। দু নৌকায় পা, অপশন দেখলে আমরা হয়তো পারতে পারি। পাকা ধানে মই, স্বার্থে আঘাত হানা। তোমার পাকা ধানে কি মই দিয়েছে যে আমার ছেলেটার পরীক্ষা পণ্ড করলে? আসলে পাকা ধানে মই হচ্ছে লাভের মুখে ক্ষতি, লাভের মুখেই ক্ষতি, প্রাপ্তির সময়ে চরম ক্ষতি, এটা হচ্ছে পাকা ধানে মই। এবার এই অর্থটি এই রূপেই থাকবে পরীক্ষার কোয়েশ্চেনে, কিন্তু তা না। বাগধারার অর্থগুলো এক্স্যাক্টলি একদম শব্দগুলো প্রত্যেকটা বইয়েতেই যে সম শব্দ দিয়ে তার ব্যাখ্যা আছে তা নয়, একটু একটু পার্থক্য আছে কিছু কিছু বাগধারার ক্ষেত্রে। কিছু কিছু বাগধারায় একই রয়েছে, কোথাও রয়েছে ডুমুরের ফুল মানে অদৃশ্য বস্তু, কোথাও রয়েছে দুর্লভ বস্তু। এই পার্থক্যগুলো আছে, এমন নয় যে সম্পূর্ণ বদলে গেছে, বেসিকটা এক, কিন্তু আমাদের এখানে কি রয়েছে, সামান্য শব্দগত পার্থক্য থাকতে পারে। পাকা ধানে মই হচ্ছে স্বার্থে আঘাত হানাও হতে পারে, কোথাও দেওয়া আছে লাভের মুখে ক্ষতি। এইটা ভাবটা বা সেন্সটা ক্লিয়ার থাকলে আমরা কিন্তু বুঝতে পারবো অপশন পেলে। অরণ্যে রোদন, এটা করতে হবে। অরণ্যে রোদন হচ্ছে নিষ্ফল আবেদন, অর্থাৎ কি বলা হচ্ছে যে এখন আর অরণ্যে রোদন করে লাভ কি, সঠিক সময়ে তো তুমি তখন ফিরেই তাকাওনি বা নজর দাওনি। অরণ্যে রোদন মানে হচ্ছে, রোদন মানে কি, কান্না। বনের মাঝখানে যদি আমরা কাঁদি, কে শুনবে, কে দেখবে, কে সমাধান করতে এগিয়ে আসবে? আসবে না। অরণ্যে রোদন মানে হচ্ছে নিষ্ফল খেদ, এটাও আছে কোনো কোনো বইয়েতে, নিষ্ফল খেদ। এখানে রয়েছে নিষ্ফল আবেদন। তো দুর্জনের নিকট সহানুভূতি প্রার্থনা, অরণ্যে রোদন মাত্র। দুর্জন ব্যক্তি, যে সহৃদয় নয়, যে দয়ালু নয়, যে পরোপকারী নয়, তার কাছে অরণ্যে রোদন করে লাভ কি? কোনো লাভ হবে না। তো
তো নিষ্ফল ক্ষেত, যেখান থেকে কোনো ফল আসবে না, সুফল আসবে না। তারপরে রয়েছে, এটা করবে অগস্ত যাত্রা। অগস্ত যাত্রা মানে হচ্ছে শেষ যাত্রা, অগস্ত যাত্রা। অগস্ত যাত্রা হচ্ছে শেষ যাত্রা বা চিরবিদায়, চিরবিদায়। আমরা বলতে পারি যে দুঃখ করে লাভ কি, ধরা যাক চিরবিদায়টা রয়েছে এখানে, আমরা বললাম যে দুঃখ করে লাভ কি, দুঃখ করে লাভ কি, অগস্ত যাত্রায় কেউ সঙ্গী হবে না, বা এত মায়া নিয়ে কি হবে, এত মায়া করে কি হবে, অগস্ত যাত্রায় কেউ সঙ্গী হবে না। এরকম অগস্ত যাত্রা মানে হচ্ছে শেষ যাত্রা। অন্ধের যষ্টি, বলছিলাম যে যষ্টি হচ্ছে লাঠি, তাই অসহায়ের সহায়। অগাধ জলের মাছ, চতুর ব্যক্তি, কিছুটা রাঘব বোয়ালের মতো, কিছুটা রাঘব বোয়ালের মতো, অত্যন্ত লোভী ব্যক্তি। অগাধ জলের মাছ, যিনি হচ্ছেন চতুর, চতুর ব্যক্তি। তারপর আমরা চলে আসি, দেখো আকাশ কুসুম মানে অলিক কল্পনা বা অসম্ভব কল্পনা। অলিক, অলিক মানে হচ্ছে, অলিক হচ্ছে বাস্তবের বিপরীত। অলিক কথাটা হচ্ছে, এর বিপরীত শব্দ হচ্ছে বাস্তব। তাহলে আকাশ কুসুম কল্পনা মানে অলিক কল্পনা, মানে অবাস্তব কল্পনা, একই ব্যাপার। অলিকের বিপরীত হচ্ছে বাস্তব, অলিকের বিপরীত হলো বাস্তব, তাহলে অলিক হচ্ছে যেটা বাস্তব নয়, অর্থাৎ যেটা অসম্ভব। তাই আকাশ কুসুম হচ্ছে অসম্ভব কল্পনা। 18 মাসে বছরটা রিপিট হয়েছে। দেখো আদায় কাঁচকলায় হচ্ছে দীর্ঘ বিরুদ্ধ সম্পর্ক, অর্থাৎ সাপে নেউলে আদায় কাঁচকলায়। তারপরে আমরা বলতে পারি যে তোমার অহিনকুল সম্পর্ক, এগুলো সব একই ধরনের অর্থ ব্যবহার করছে। এইটা কি আমরা পারবো আমরাগাছি করা? এই যে আমরাগাছি করা, এই বাগধারাটি আমাদের কাছে এলে অসুবিধা করতে পারে, মানে এই অর্থটি যদি না জানি। তোষামোদ করা, তোষামোদ করা। তো আমরাগাছি করা, কিন্তু এটা আমরা যদি সত্যি সত্যি খুব ভালো অপশন ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আমাদের চিনতে অসুবিধা হবে অর্থটুকু, সেই জন্য এটাকে খেয়াল করতে হবে খুব ভালো করে। কেঁচো খুঁড়তে সাপ, তুচ্ছ ব্যাপার থেকে বৃহৎ ব্যাপারের আবিষ্কার বা বৃহৎ ব্যাপারের আবিষ্কার। তুচ্ছ ব্যাপার থেকে একটা বা খুব সাধারণ বিষয় থেকে একটি গুরুগম্ভীরতার দিকে পৌঁছে যাওয়া। আমরা খুব সাধারণ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে করতে সেটি চলে গেল একটা গুরুগম্ভীর জায়গায়। কেঁচো খুঁড়তে সাপ, সাধারণ বিষয় নিয়ে আলোচনা করতে করতে সেটা কোনো ব্যক্তিগত আক্রমণ কিন্তু, কিংবা কোনো রাগ, কিংবা কোনো রোষ, কিংবা কোনো জাতি ধর্মের বিরুদ্ধে কথা উঠে গেল, এবং সেখান থেকে কোনো বড় দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হতে পারে। কেঁচো খুঁড়তে সাপ। তো ছোট্ট সমাধান করার চেষ্টা করতে গিয়ে বড় সমস্যার সৃষ্টি হতে পারে, এই যে একটা ভাব রয়েছে, সেটা হচ্ছে কেঁচো খুঁড়তে সাপ। এটা আমরা করতে পারবো, কিন্তু ইতিগজ বাগধারাটা দিতে পারে, দিয়ে তুমি যে অপশনটা পাবে সেই অপশনটা কিন্তু খুব সোজা হবে না, না জানলে। ইতিগজ হচ্ছে গোঁজামিল, এবং এটাও দিতে পারে। এই গোঁজামিল কথাটা রয়েছে পিয়াচার্যের বইয়েতে, আবার তুমি কালীপদ চৌধুরী বইয়ে দেখবে ইতিগজতে রয়েছে যে সত্যকে ঢাকার জন্য মিথ্যাচার করা, গোপনে মিথ্যাচার করা বা নীরবে মিথ্যাচার করা, এরকমও রয়েছে। কারণ ইতিগজ কথাটি মহাভারতের একটি বিশেষ ঘটনার সাপেক্ষে এসেছে। তো এটা হচ্ছে সেইটার সাপেক্ষে বাগধারাটির মানে কেউ কেউ করেন যে সত্য গোপন করার জন্য নীরবে মিথ্যাচার করা, ইতিগজ। আবার ইতিগজ মানে গোঁজামিলও করা হয়েছে একাধিক বইয়েতে। তো কোন একটা জিনিসকে কোন রকম ভাবে মিলিয়ে ঝুলিয়ে দেওয়া, এটা হচ্ছে ইতিগজ। কোন রকম ভাবে মিলিয়ে ঝুলিয়ে দেওয়া, এটাকে বলা হচ্ছে ইতিগজ। তারপর আমরা চলে আসি ইঁদুরে কপাল। দেখো এই যে বাগধারাটা আছে, ইঁদুরে কপাল। ইঁদুরে কপাল মানে কি বুঝতে পারবো না, কপালটা খারাপের কথা বলা হচ্ছে নাকি ভালোর কথা বলা হচ্ছে বুঝতে পারবো না। ইঁদুরে কপাল মানে ভালো সময় নাকি খারাপ সময়, সৌভাগ্য নাকি দুর্ভাগ্য, ক্লিয়ার না। কিন্তু দেখো মনে হবে হয়তো খারাপ কপাল, কিন্তু ইঁদুরে কপাল মানে হচ্ছে অকস্মাৎ ভাগ্যোদয়, হঠাৎ কিছু প্রাপ্তি। পাথরে 5 কিল,
পাথরে 5 কিল কি হবে? পাথরে 5 কিল মানেও কিন্তু হঠাৎ ভাগ্যোদয়। এরকম কিছু বাগধারা আছে, কারণ বাগধারা এমন একটা জিনিস যেটা আন্দাজ করেই যে আমি সঠিক অর্থ বুঝবো তা কিন্তু হবে না। শসে মীরা বলে আমরা কিছু বুঝতে পারবো? শসে মীরাটা কি? অসম্ভব। শসে মীরা হচ্ছে কিং কর্তব্য বিমূঢ় হওয়া, কি করব বুঝতে না পারা। তাই ইঁদুরে কপাল মানে কিন্তু খারাপ কিছু না, হঠাৎ ভাগ্যোদয়। একাদশে বৃহস্পতি, একাদশে বৃহস্পতি কি করে বুঝবো বাগধারাটির মানে কি? একাদশে বৃহস্পতি মানে হচ্ছে হঠাৎ ভাগ্যোদয়, ওই ভালো কিছু হয়েছে। আঙুল ফুলে কলা গাছ, আঙুল ফুলে কলা গাছ কি করে বুঝবো ভালো না খারাপ অবস্থা? অবশ্যই ভালো অবস্থা, হঠাৎ ভাগ্যোদয়। তো ইঁদুরে কপাল, পাথরে 5 কিল, একাদশে বৃহস্পতি, আঙুল ফুলে কলা গাছ, এগুলো সব একই ধরনের অর্থ ক্যারি করছে, কিন্তু আমাদের বাগধারাগুলো ভিন্ন ভিন্ন, সেন্সটা একই। ইতর বিশেষ না জানলে আমরা বুঝতে পারবো তারতম্য বা পার্থক্য? ওই বাড়িটার সঙ্গে এই বাড়িটার ইতর বিশেষ কিছু নেই, ওই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির ইতর চারিত্রিক ইতর বিশেষ কিছু নেই। ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য। বাগধারাটির সঙ্গে অর্থটিকে আমার সেন্স দিয়ে মিলিয়ে দিতে পারা যায় না সব সময়, কারণ বাগধারা হচ্ছে বিশিষ্টার্থক শব্দগুচ্ছ, বিশিষ্ট অর্থ সে ক্যারি করছে। আমি ভাবনা দেখে সবসময় সলভ করে ফেলবো, এটা বাগধারাতে করা যাবে না, সমস্যা হবে, ভুল হবে। সেই জন্য ইতর বিশেষ হচ্ছে তারতম্য বা পার্থক্য, দেখে মনে হবে একরকম, অর্থ কিন্তু আর এক রকমের। সব ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে। উরখৈ গোবিন্দায় নম, দেখো এটা কিছুটা ওই ইতি গজর মতোই, গোজামিল ওই ধরনের সেন্স আছে। অকেজো জিনিস দান করে আনন্দ লাভ। এবার এটা একটা বইতে রয়েছে অকেজো জিনিস দান করে আনন্দ লাভ, কিন্তু উরখৈ গোবিন্দায় নম এটা কিন্তু ওই অন্য কোনো অপশন থাকতে পারে, যেটা মূলত ওই বাগধারাটির মতোই হবে, অর্থাৎ ইতি গজর মতোই হবে, কোন রকম ভাবে মিলিয়ে দেওয়া, গোজামিল করে দেওয়া, এটাই হচ্ছে উরখৈ গোবিন্দায় নম। তবে খেয়াল রাখতে হবে যে কোন অপশনটি সব থেকে বেশি কাছাকাছি হতে পারে। এই যে বলছে অকেজো জিনিস দান করে আনন্দ লাভ, এটা মূলত বামনদেবের অর্থ। উলু বনে মুক্ত ছড়ানো, অপাত্রে দান, প্রচুর বইতে রয়েছে অপাত্রে দান করা। উলু বনে মুক্ত ছড়ানো, অপাত্রে দান করা। মুক্ত মতো দামি জিনিস কোথায় ছড়িয়ে দিচ্ছি? ঘাসের বনে, উলু বনে। উলু হচ্ছে একটি ঘাস, যেখান থেকে কোনো লাভ হবে না, সেই মুক্ত চকচক করবে না, চকচক করলে কেউ দেখতেও পাবে না। তো উলু বনে যদি, ঘাসের বনে যদি কতগুলো মুক্ত ছড়িয়ে রাখা হয়, সেই মুক্ত কি কেউ দেখতে পাবে? পাবে না। তো এটা হচ্ছে উত্তম বস্তুর অপব্যবহার, এটা হতে পারে, এটা হতেও পারে। আবার দেখো কোথাও কোথাও তুমি পাবে অপাত্রে দান করা, এটাও রয়েছে। তাহলে বাগধারার কিন্তু এক্স্যাক্টলি ওই শব্দগুলি অর্থ এরকম নয়, কিন্তু বাগধারার ভাবটি আমাকে জানতে হবে, উলুবনে মুক্ত ছড়ানো বলতে কি বোঝায়। সেই জন্য কোনো ক্ষেত্রে অপশন তুমি পাবে অপাত্রে দান, কোথাও পাচ্ছ উত্তম বস্তুর অপব্যবহার, দুটোই ঠিক। এই যে একাদশে বৃহস্পতি যেটা বলছিলাম, অতি উত্তম সময়, খুব ভালো সময়, এটা কি বলা হচ্ছে? একাদশে বৃহস্পতি। বুকের পাটা মানে সাহস, আমরা এটা পারবো হয়তো, মানে চোখে দেখলে অপশনগুলো দেখে পারবো। চোখে সর্ষের ফুল দেখা মানে বিমূঢ় হওয়া, অবাক হয়ে যাওয়া, বিস্মিত হওয়া হতে পারে। তারপর কি রয়েছে? বালির বাঁধ, নির্ভর করা যায় না এমন বা দুর্বল প্রতিরোধ বলতে পারো। একাধিক বইতে আছে দুর্বল প্রতিরোধ, মানে প্রতিরোধটা খুব সবল নয়, খুব মজবুত নয়, একটু দুর্বল। বালির বাঁধ হচ্ছে দুর্বল প্রতিরোধ। মানধাতার আমল, পারবো আমরা, অতি প্রাচীন। মানধাতার আমল হচ্ছে অতি প্রাচীন, এটা আমাদের অসুবিধা হবে না। বাপের বেটা মানে পিতার উপযুক্ত পুত্র। বাপের বেটা আমরা কথাটা ব্যবহার করি কিসে? না, বাপের বেটা হচ্ছে পিতার উপযুক্ত পুত্র, এটা আমাদের অসুবিধা হবে না বুঝতে অপশন পেলে। গোড়ায় গলদ বা
বিসমিল্লাহ গলদ, এটাকে আমরা করব বিসমিল্লাহ, ময়ে হস্যই লয়ে লয়ে আকার র, বিসমিল্লাহ গলদ, গোড়াই গলদ বা বিসমিল্লাহ গলদ, গোড়াই গলদ বা বিসমিল্লাহ গলদ। আমি এখানে ফাঁকা জায়গায় একটু লিখে দিচ্ছি, গোড়াই গলদ বা বিসমিল্লাহ গলদ। এবার যদি গোড়াই গলদ না দিয়ে দেয়, শুধু যদি বিসমিল্লাহ গলদ দেয়, আমাদের মনে হবে এটা আবার কি জিনিস, এটা প্রথমবার শুনলাম। তাহলে গোড়াই গলদ মানে হচ্ছে শুরুতেই ভুল, শুরুতেই ভুল, মূলেই ত্রুটি, মূলেই ত্রুটি, ত্রুটি এখানে থাকবে ত্রুটি, মূলেই ত্রুটি। তারপরে কি চলে আসছি, মাটির মানুষ। মাটির মানুষ মানে নিরীহ ব্যক্তি, নিরীহ প্রকৃতির লোক, এটা অসুবিধা নেই বুঝতে, আমরা এমনি বুঝতে পারবো। মিছরির ছুরি, শুনতে মধুর হলেও বেদনাদায়ক, ভালো। কিছুটা হচ্ছে কি, মিছরি মিষ্টি জিনিস, সুমিষ্ট, তার মধ্যে মধুরতা আছে, কিন্তু কিন্তু তার মধ্যে ছুরিও রয়েছে, অর্থাৎ সে আঘাত করে, সে কাটতে পারে, সেজন্য বলা হচ্ছে শুনতে মধুর হলেও কিন্তু বেদনাদায়ক। নেক্সট হচ্ছে দেখো রাঘব বোয়াল, সর্বগ্রাসী লোক বা অত্যন্ত, রাঘব বোয়াল মানে সর্বগ্রাসী লোক, এটা এক্স্যাক্টলি একটা মানে হতে পারে, এটাই বেটার। রাঘব বোয়াল হচ্ছে সর্বগ্রাসী লোক, এটা আমরা অপশন পেলে বুঝে যেতে পারবো, অসুবিধা হবে না। নেক্সট এসো রফা নিষ্পত্তি, নিশ্চয়ই মীমাংসা। রফা নিষ্পত্তি করা মানে হচ্ছে মীমাংসা করা, এটা ততটা ডিফিকাল্ট না, অপশন পেলে আমরা সমাধান করে ফেলতে পারি। নয়নের মণিও ঠিক তাই, অপশন পেলে আমরা সমাধান করতে পারি। কিন্তু যদি বাক্য ঠিক মতো করে অপশন দেয় যে এই চারটি বাক্যের মধ্যে কোন বাক্যটি একটি যথার্থ বাক্য রচনা বলে তুমি মনে করো, তাহলে কিন্তু খেয়াল করতে হবে যে এই বাক্যটির মধ্যে মীমাংসা ব্যাপারটি ক্লিয়ার হয়েছে কিনা। দেখো, বোসবাবু আর রায়বাবুদের দীর্ঘ বিবাদের সুষ্ঠু রফা নিষ্পত্তি করলেন পঞ্চায়েত প্রধান। তাহলে আমরা এই মীমাংসা কথাটিকে গোপন আড়াল করে দিচ্ছি, ঢেকে দিচ্ছি, মীমাংসা কথাটিকে আর দেখছি না, কিন্তু মীমাংসা বিষয়টিকে আমরা এখানে এস্টাবলিশ করতে পেরেছি কি দেখব, এটা সঠিক বাক্য রচনা, এটা হচ্ছে সঠিক বাক্য রচনা। তাহলে বোসবাবু আর রায়বাবুদের দীর্ঘ বিবাদের সুষ্ঠু রফা নিষ্পত্তি করলেন পঞ্চায়েত প্রধান, অর্থাৎ মীমাংসা বিষয়টি এই বাক্যটি যেন ক্যারি করতে পারে, এই অর্থটি এখানে দেওয়া আছে বলে এটি অস্পষ্ট হলে চলবে না। আজ দুজনের মধ্যে রফা নিষ্পত্তি হবে, এটা যদি আমরা বলি তাহলে কিন্তু রফা নিষ্পত্তি বলতে কি বোঝা গেল না। যদি বলা হয় যে আজ দুজনের মধ্যে রফা নিষ্পত্তি হবে, তাহলে কিন্তু কি বোঝা যাবে না, কারণ রফা নিষ্পত্তি মানে যে মীমাংসা সেটা ক্লিয়ার না। দুজনের মধ্যে রফা নিষ্পত্তি হবে মানে কি হবে, কোন এগ্রিমেন্ট হবে, মারামারি হবে, সমাধান হবে, যে কোনো কিছু হতে পারে। আমি তো বোঝাতে পারলাম না রফা নিষ্পত্তি মানে যে সমাধান। তো রফা নিষ্পত্তি মানে যে সমাধান, অর্থাৎ দীর্ঘ বিবাদ ছিল, সেখান থেকে রফা নিষ্পত্তি হচ্ছে, মানে বিবাদের রফা নিষ্পত্তি হচ্ছে মানে সমাধান ব্যাপারটিকে সে রিপ্রেজেন্ট করতে চাইছে, এটা বুঝতে পারছি আমরা। তারপরে চলে আসে নয়নের মণি, অত্যন্ত আদরের বস্তু, নয়নের মণি, তাই তো, এটা আমরা পারবো। হযবরল, বিশৃঙ্খলা। হযবরল কিছুটা গোঁজামিলের মতোই, বিশৃঙ্খলা, সবকিছুকে হযবরল করে রাখাই ছেলেটার স্বভাব, কিছুতেই গুছিয়ে করতে পারে না। তাহলে হযবরল হচ্ছে একটি বিশৃঙ্খলা, যেটা আমরা বলতে পারি যে তোমার হরিঘোষের গোয়াল, হরিঘোষের গোয়াল, যাকে আমরা হযবরলয়ের সঙ্গে কিছুটা মিলিয়ে দিতে পারি, হরিঘোষের গোয়াল। কিন্তু তোমাকে বলো হরি মোটর, একটি বাগধারা আছে হরি মোটর, হ রয় হস্যই ময়কার ট র, এখানে থাকতে পারে, আমি দেখছি। হরি মোটর, আমরা কি এই বাগধারাটিকে আন্দাজে করতে পারবো? পারবো না, অপশন দিলেও পারবো না। হরি মোটর এই বাগধারাটির মানে হচ্ছে উপবাস, উপবাস। হরি মোটর মানে হচ্ছে উপবাস, কার মানে বললাম? বাগধারাটি হচ্ছে অ্যাকচুয়ালি কি, হরি মোটর, হ রয় হস্যই ময়ে ওকার
ট র হরিমটর, এর মানে হচ্ছে উপবাস। তো এই হরিমটর শব্দটিকে কিন্তু আন্দাজে সম্ভব নয়, এটা উপবাস। এই উপবাসের সঙ্গে প্যারালালি যে অপশনগুলো দেবে ওতে আমাদেরকে পাজেল করবে কোনটা ঠিক হবে। যেমন আগের বছর দিয়েছিল চক্ষুদান করা, চক্ষুদান করা মানে অপশন দিয়েছে প্রাণ প্রতিষ্ঠা করা, অপশন দিয়েছে চুরি করা, অপশন দিয়েছে চোখ আঁকা, অপশন দিয়েছে জ্ঞান দেওয়া। তো চক্ষুদান করা মানে চুরি করা, এটা বুঝবো কি করে আমি? বোঝার কোনো সুযোগ নেই। সেই জন্য আমাদের উদ্দেশ্য কি, বাড়িতে যতগুলো বই আছে সেই বইগুলোর যে বাগধারাগুলো মনে হচ্ছে যে আমি অপশন দিলেও চয়েস করতে ভুল হবে, ঠিক সে কটাকে মার্ক করে নেওয়া। কতগুলো হবে সেটা 50, 60, 70টি, 80টি হতে পারে, তার বেশি হবে না। কারণ বেশিরভাগই আমরা অপশন দিলে পারবো, যেগুলো অপশন দিলেও পারবো না সে কটাকে এক জায়গায় করে নিয়ে দেখে নেওয়া। তাহলেই কিন্তু বাগধারা থেকে আমরা একটা বা দুটো কোশ্চেন আসবে, সেটা কিন্তু সলভ করা সম্ভব হবে। হাতের পাঁচ, শেষ ভরসা। হাতের পাঁচ বা শেষ সম্বল, অসহায়ের শেষ সম্বল বা দরিদ্রের শেষ সম্বল হাতের পাঁচ। বিষয় সম্পত্তি গেলেও অফিসের চাকরিটা আমার হাতের পাঁচ হয়ে থাকবে। একটা শেষ অবলম্বন হাতের পাঁচ, শেষ উপায় বলতে পারো হাতের পাঁচ। হাতের পাঁচ তো আছেই, ওটা তো আছেই, এটা কি বলি আমরা, যে ওটা একদমই রাখা আছে। নেক্সট হচ্ছে দেখো কাঁচা পয়সা, ভালো বাগধারা। কাঁচা পয়সা মানে তোমাকে যদি পাজেল করার চেষ্টা করা হয় তাহলে বিভিন্ন অপশন ক্রিয়েট করা যেতে পারে। কাঁচা পয়সা থেকে বিভিন্ন অপশন ক্রিয়েট করা যেতে পারে। হয়তো বলো যে প্রচুর পয়সা, কিংবা বলো নগদ পয়সা, কিংবা হয়তো বলা হচ্ছে যে তোমার কালো টাকা, কালো টাকা, এই ধরনের অপশন ক্রিয়েট করলে কিন্তু আমরা পাজেলড হতে পারি। কাঁচা পয়সা মানে হচ্ছে প্রচুর অর্থ, প্রচুর অর্থ। আচ্ছা, এখানে আমরা বাক্যটা কি করতে পারি, রতনের হাতে এখন কাঁচা পয়সা, ধরো বলল রতনের হাতে এখন কাঁচা পয়সা যথেষ্ট আছে, আছে, হ্যাঁ, তাকে তাকে ঠেকায় কে। এই যে বাক্যটা পড়ে আমরা বুঝতে পারছি যে তার কাছে অর্থটা যথেষ্ট বেশি আছে, কারণ তাকে ঠেকায় কে, তাকে আটকায় কে। এটা যখনই বলে দিলাম তখনই বুঝতে পারছি যে কাঁচা পয়সা আছে, এবং যথেষ্ট কথাটা দেওয়াটাও কিন্তু অনেকটা তার প্রাচুর্যতাকে বুঝিয়ে দেওয়া গেল। কিন্তু যদি শুধু বলতাম রতনের হাতে কাঁচা পয়সা আছে, তাহলে কিন্তু প্রাচুর্যতাটা বোঝানো যেত না। কাঁচা পয়সা মানে অচল পয়সা, নাকি কালো টাকা, নাকি প্রচুর টাকা, এটা কিন্তু বোঝাতে পারছি না। এইটা হচ্ছে আমাদের বাগধারার বিশেষ গুণ। কাঁচা বাসে ঘুণ ধরা, অল্প বয়সে বকে যাওয়া, অল্প বয়সে বকে যাওয়া, কাঁচা গাছ বাঁশে ঘুণ ধরা। অর্থাৎ একটি যুবক অবস্থাতেই, শৈশবেতেই খারাপ পথ বা তার মেধা নষ্ট করে ফেলে, এটা হচ্ছে কাঁচা বাসে ঘুণ ধরা। সম্ভাবনা ছিল কিন্তু সেই সম্ভাবনাটা নষ্ট হয়ে যাচ্ছে। কালো বাজার, চোরাই কারবার, আমরা পারবো, এটি অসুবিধা হবে না অপশন পেলে। নেক্সট কি রয়েছে, কান ভারী করা, ভালো বাগধারা। পরের কথায় বিশ্বাস, কান ভারী করাটা কিন্তু খুব ভালো বাগধারা, পরের কথায় বিশ্বাস করা। কান পাতলা মানেও কিছুটা তাই। কান পাতলা মানে কি বলেছিলাম, যে সহজে কোনো কিছু বিশ্বাস করে নেয়, কোনো কিছু বিচার বিবেচনা না করে। আর কান ভারী করা মানে পরের কথা বিশ্বাস করে নিজের মধ্যে রাগ কিংবা ক্ষোভ কিংবা আনন্দকে পুষে নেওয়া, এটা হচ্ছে কান ভারী করা। কাঁটা দিয়ে কাঁটা তোলা, শত্রু দিয়ে শত্রু নাশ, শত্রু দিয়ে শত্রু নাশ করা, কাঁটা দিয়ে কাঁটা তোলা। আমরা অপশন পেলে পারবো, কিন্তু কাজীর বিচার, কাজীর বিচার কিন্তু অপশন দিলে আমরা পারবো না। কারণ কাজীর বিচার মানে বললো শ্রেষ্ঠ বিচার, বললো বিচারের নামে প্রহসন, বললো সঠিক বিচার, কিংবা কোনোটিই নয়, কিংবা সবগুলি। কাজীর বিচার মানে হচ্ছে বিচারের নামে প্রহসন, কাজীর বিচার মানে ভালো বিচার নয়।
কাজীর বিচার হচ্ছে আমরা দেখতে পাবো যে বিচারটা তার অধিকার থেকে স্বৈরতান্ত্রিক একটা বিচার, যে বিচারটার মধ্যে যুক্তি আইনকে বাদ দিয়ে, মানবতাকে বাদ দিয়ে তার ব্যক্তিগত একটা চিন্তা থেকে বিচার, তিনি যেটা ঠিক করলেন সেটাই, এটা হচ্ছে কাজীর বিচার। আচ্ছা, কান পাতলা আমরা পেয়েছি আগে, পরের কথায় বিশ্বাস করে। নেক্সট হচ্ছে কলির সন্ধ্যা, ভালো বাগধারা। দেখো, ভয়াবহ পরিণতির সূত্রপাত। কলির সন্ধ্যা হচ্ছে ভয়াবহ পরিণতির সূত্রপাত। কলির সন্ধ্যা, নতুন করে বসানোর কথায় আটকে উঠছো কেন? এই তো সবে কলির সন্ধ্যা। নতুন করে নতুন কর বসানোর কথায় আটকে উঠছো কেন? মানে দেখা যাচ্ছে যে রাষ্ট্র আমাদের কাছে কোনো কর চাপাচ্ছে, তো একজন বলছেন যে এতে এক্ষুনি ভয় পাবার কিছু নেই, এখন অনেক কিছু বাকি আছে, এটা মাত্র শুরু। অর্থাৎ ক্ষতি, খারাপ জিনিসের একটা শুরু, এটা হচ্ছে কলির সন্ধ্যা। আরো অনেক খারাপ এখনো বাকি। সন্ধ্যা হচ্ছে জাস্ট অন্ধকারের প্রাথমিক সময়, অন্ধকারের একদম প্রথম অংশ। নেক্সট আসছি, এটাকে আমরা বলবো যে, আচ্ছা এটাকে আমি স্কিপ করছি। তারপরে চলে আসছি কান কাটা, মানে নির্লজ্জ। কান কাটা হচ্ছে নির্লজ্জ। বুঝতেই পারছি তোমার মতো কান কাটা মানুষ আর দেখিনি, লোকে এত অপমান করে তবু তোমার জন্য তোমার জ্ঞান হয় না। কান কাটা হচ্ছে নির্লজ্জ, এটা আমরা অপশন পেলে পারবো। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে কালনেমির লঙ্কা ভাগ, খুব ভালো বাগধারা। কালনেমির লঙ্কা ভাগ কিন্তু আমরা অপশন পেলেও করতে পারবো না। কালনেমির লঙ্কা ভাগ মানে হচ্ছে লাভের আগেই, কোনো কিছু প্রাপ্তির আগেই সেই ফলটিকে আমরা কিভাবে ভোগ করব তা নিয়ে সম্পূর্ণ পরিকল্পনা সাজিয়ে ফেলা। কালনেমি হচ্ছে রাবণের মামা। রামায়ণে রাবণের মামা চরিত্রটি হচ্ছে কালনেমি। তার লঙ্কা ভাগের প্রসঙ্গ হচ্ছে লঙ্কাকে ভাগ করা, মানে শ্রীলঙ্কা বা রাবণের যে রাক্ষস বংশ, সেখান থেকে তিনি কি করতে পারেন এরকম কিছু অলীক কল্পনা তিনি করে ফেলেছেন, কিন্তু তার হাতে এখনো লঙ্কা নেই। তো এইটাই হচ্ছে কালনেমির লঙ্কা ভাগ। কাজ শেষ হওয়ার আগে লাভের হিসাব, আগে চাকরিটা পাও, তারপর কাকে কি দেবে হিসেব করলে চলবে। এখনই কালনেমির লঙ্কা ভাগ কেন? এই বাক্যগুলো কিন্তু সম্পূর্ণভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করতে হবে, বই থেকে মুখস্থ নয়। যদিও এসএলএসটি এক্সামেতে এগুলোকে আমাদের দরকার নেই, বাক্যগুলোকে দরকার নেই এক্সামের জন্য, অনলি এক্সামের জন্য দরকার নেই, কিন্তু আমাদের কেরিয়ারের জন্য দরকার রয়েছে। তাহলে বাগধারা থেকে আমরা কিভাবে প্রিপারেশন নেব? বাগধারা থেকে আমরা প্রিপারেশন নেব যে তুমি যে সমস্ত বাগধারাগুলোকে দেখে মনে হচ্ছে যে অপশন দেখে আমি ঠিক চিনতে নাও পারতে পারি, অপশন দিলে আমি পাজেলড হব, এই বাগধারাটির সেন্সটা ক্লিয়ার না, সেই বাগধারাগুলোকে বাছাই করে নিতে হবে। সব বাগধারাকে পড়তে গেলে চলবে না, এরকম 50, 60, 70টা বাগধারা করলেই কিন্তু এসএলএসটিতে একটি বা দুটি যে কোশ্চেন আসবে সেটি সমাধান করা যাবে। বাগধারা এবং প্রবাদ প্রবচনকে একসঙ্গেই করতে হবে, এর সঙ্গে প্রবাদও থাকতে পারে। ক্লাসটি এখানেই শেষ করছি, নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।